জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ফেসবুকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অপপ্রচারের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যমুনায় মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক মিরান্দা সিসনের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে জুলাই আগস্ট নিয়ে বেশি অপপ্রচার হচ্ছে বলে মেটার এই কর্মকর্তাকে অবগত করেন ডক্টর ইউনূস। একই সাথে তরুণ ও উদ্যোক্তা বান্ধব ফেসবুক করার আহ্বান জানান তিনি। এ সময় অপপ্রচার রোধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক। এদিন যমুনায় আরেক বৈঠকে IMF এবং বিশ্ব ব্যাংকের উপদেষ্টা লর্ড মার্ক মোলসের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই ভারতের কাছে শেখ হাসিনাকে চাওয়া হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব বলেন। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চায় বাংলাদেশ, তবে সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো বেটার হবে। ইন্ডিয়ার সাথে আমরা আগেও বলেছি, ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ না হলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বরিশালের বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে সকালে 10:30টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে কর্মশালায় উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় বিএনপিতে যেন কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। পরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরেন বক্তারা। কর্মশালায় বরিশাল বিভাগের বিএনপির 8টি ইউনিটের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা অংশ নেন। মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ন্যূনতম সংস্কার শেষে বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি বর্তমান পরিস্থিতিতে বিএনপির জাতীয় সরকারের কথা বলেনি বলেও জানান তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কার করব। নির্বাচন কেন্দ্রিক কোনগুলো? প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা, সিস্টেম। নাম্বার 2 ইজ ব্যুরোক্রেসি এন্ড ল অ্যান্ড অর্ডার সিস্টেম। অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, এই দুটো সংস্কার করতে হবে। ভারতীয় দূতাবাস অভিমুখে যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রধান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের শাসকরা যা করছে তা আগ্রাসী মনোভাব ছাড়া কিছু নয়। অপপ্রচার ও অপতথ্য নিয়ে ভারত বিশ্ববাসীকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। বলেন, দিল্লির আগ্রাসন প্রতিরোধে বিএনপি সবাইকে নিয়ে প্রস্তুত রয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতের এই আগ্রাসী মনোভাব গ্রহণ করা হবে না। বক্তব্যে যুবদল সভাপতি জানান, তারা বন্ধু রাষ্ট্র চান, প্রভুত্ব চান না। এছাড়া ভারতের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। ওরা আসলে ভয়ঙ্কর রকমের
সাম্প্রদায়িক। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে। যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান। খুলনায় বিভাগীয় নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমান বলেন, সারা দেশে সংগঠন পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে। 3 মাসের মধ্যে প্রতিটি এলাকায় বিএনপির কমিটি করা হবে। এই সময় বিএনপির সকল নেতাকর্মীদের এক হয়ে জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং পরবর্তীতে চাপ করে দেব এবং তারা বিভিন্ন আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে, আপনাদের ধৈর্যের মাধ্যমে, আপনাদের ঐক্যের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে। স্ট্রাকচার যদি না থাকে আপনি কি নিয়ে দাঁড়াবেন? ভারতের আগ্রাসী ভূমিকা, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিন দুপুরে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে পূর্ণ বিশ্ববিদ্যালয়, টিএমএস মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের প্রায় 2 সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ভারতের আগ্রাসী বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভে মিছিলে ঢাকা রংপুর সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম। সোমবার ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে 2 দেশের সম্পর্কের নানা সংকট নিয়ে আলোচনা হবে। আরও বলেন, 5 আগস্টের পরে দ্বিপাক্ষিক সম্পর্কে যে পরিবর্তন হয়েছে সেটা মানতে হবে ভারতকে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে, আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। অবৈধ কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে আরও বলেন, দেশের কোনো সীমান্তে অনুপ্রবেশ করতে পারবে না কেউ। উপদেষ্টা আরও বলেন, 31 ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ থাকবে। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কি করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। 25শে ডিসেম্বর বড়দিন,
এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ। এই আদেশের ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকলো বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। ডক্টর ইউনূসের নামে 2019 সালে এসব মামলা করা হয়। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস সহ 166 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় আবেদন করেছেন এক ব্যবসায়ী। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী এনামুল হক। শুনানি শেষে কোতোয়ালি থানার ওসিকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আইনজীবী ইরফানুর রহমান জানান, বাদী গত 26 নভেম্বর জমি জমা সংক্রান্ত এক কাজে চট্টগ্রাম আদালতে এসেছিলেন। সেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর পর ইসকন সমর্থকরা পুরো আদালতে তাণ্ডব ও ভাঙচুর চালায়। এ সময় বাদীর উপর অতর্কিত হামলা করে হত্যা চেষ্টা চালায় তারা। ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত, ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রোববার তাদের এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে যুক্তি তুলে ধরেন, বলেন এই ঘটনায় আসামিদের কোনো সম্পৃক্ততা ছিল না। পরে তারা জামিনের আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন রেজার আদালত প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও একাধিক মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত, ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক রিমান্ডে ছিলেন। 31 ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সম্মাননা প্রধান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 31 ডিসেম্বরের মধ্যে আমরা শহীদ এবং আহতদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে তা জাতির সামনে প্রণয়ন করব। সেই ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আছে। 31 তারিখের লিস্টের পরেও যদি কেউ বাদ পড়ে থাকে, সে চাইলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করার মাধ্যমে এবং তাদের স্থানীয় প্রশাসন যেমন সিভিল সার্জন, ডিসি অফিসের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে তাদের তালিকাটি আমাদের কাছে প্রেরণ করতে পারবে। যতদিন সংস্কার কমিশনের মেয়াদ আছে ততদিন সংস্কার প্রস্তাব নেওয়া হবে এবং 31 তারিখের মধ্যে সংস্কারের সব কাজ শেষ করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রোববার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত, এই কথাটা বোধহয় সবাই বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে, এই বাড়ানোর এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয়। আওয়ামী লীগ সরকার সততার বদলে শঠতা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের পরিবর্তে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার এক নাগরিক কনফারেন্সে এই কথা বলেন
প্রধান বিচারপতি বলেন, আগামী দিনে মানুষকে নির্যাতনের হাত থেকে রক্ষা করবে রাষ্ট্রীয় বিচার বিভাগ। সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে যে সংস্কার করা হচ্ছে, সে সাথে ছাত্র জনতার বিপ্লব নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে। এ সময় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত 15 বছরে জাতি মেধাকে বড় ক্ষতি করা হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নের ভগ্নদশা থেকে বিচার বিভাগও মুক্ত নয়। তবে এই পর্যায়ে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। আমরা সরকার বদল করে যদি আমরা পূর্বের সেই একই প্রক্রিয়ার ভিতরে থাকি, তাহলে কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো? সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা বলতে চাই যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে, তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। দেশকে দুর্নীতি দূর করতে দুদককে আগে দুর্নীতি ও রাজনীতিক প্রভাবমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার দুদককে তার রাজনৈতিক সুবিধার জন্য কাজে লাগিয়েছে, তাই দুদক কমিশনার নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে বলেও আশা টিআইবির। এছাড়া তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিলাষ নেই, তাই দুদক সহ অন্যান্য সব প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যা পরবর্তী সরকার এগিয়ে নিয়ে যায়। এ সময় জানানো হয়, 2009 থেকে 2024 সালে এপ্রিল পর্যন্ত সেবা নিতে গিয়ে বাংলাদেশের পরিবারগুলো গড়ে প্রায় 1,46,252 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। কর্তৃত্ববাদী সরকার যে ভূমিকা পালন করেছে, তার মধ্যে মূল উপাদানটাই ছিল তারা চেয়েছিল ক্ষমতার ব্যবহার দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে বিচারহীনতা উপভোগ করা, এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে করায়ত্ত করেছিল, ডিসফাংশনাল অকার্যকর করে দেওয়া হয়েছিল, পেশাগত দলীয়পনা তৈরি করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। একদিক থেকে আমরা যে সরকার সংস্কারের দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, তার সুপারিশের উপর ভিত্তি করে একদিক থেকে যেমন দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। বুলগেরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত ডক্টর নিকোলাই ইয়ানকোভের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। রোববার সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। সাক্ষাতে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত নিকোলাই বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নসিফুল গনি ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন দেওয়ার কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে কথা বলতে পারে, তাই ডাকসু নির্বাচন জরুরি এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন এই নির্বাচন করার চেষ্টা করবে বলে মন্তব্য করেন তিনি। আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই, কারণ হলো শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে প্রশাসনের জন্য অসুবিধা হয়, কারণ আমাদের কথা বলতে হয় শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরাও যাতে তাদের প্রতিনিধি নিয়ে আমাদের সাথে আসতে পারেন। এবং ডাকসু হলো একমাত্র ফর্মাল একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধি পাঠিয়ে রাখেন এবং তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও তাদের প্রতিনিধিত্ব থাকে। এবং এটা হলো একটি সুস্থ প্রশাসনিক এবং শিক্ষার্থীদের
সাথে প্রশাসনের একটি যোগাযোগের একটা আদর্শ মাধ্যম। কাজে আমরা চাই দ্রুত ডাকসু নির্বাচন হয়ে যাক। নানামুখী সংস্কারের প্রস্তাবনা দেওয়া হলেও শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে দেশে এখনও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া তারা বাংলাদেশের বর্তমান শিক্ষানীতির সমালোচনা করেন এবং বিকল্প শিক্ষানীতির প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে শিক্ষা খাতে জিডিপির 8% বরাদ্দ সহ আরও 18টি নীতির কথা উল্লেখ করেন তারা। জুলাই আন্দোলনে যে সকল ব্যক্তি বা গোষ্ঠী গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের দ্রুত শাস্তির আওতায় এনে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দেশের ভেঙে পড়া শিক্ষা কাঠামো পুনর্গঠনে আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আজ এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিছু প্রাথমিক প্রস্তাব সরকারের কাছে তুলে ধরতে চাই। বহুমুখী সংস্কারের আলাপের ভিতরে শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়টি প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম, অথচ জাতি গঠনের শিক্ষার ভূমিকা সবচেয়ে বেশি। আমরা পূর্বেই দেখেছি বারংবার শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে নতুন নতুন শিক্ষাক্রম তাদের উপর পরীক্ষা করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই বারবার বিভ্রান্তির শিকার হয়েছে। সাভারের গণবিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান ও মাঠের সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা হয়েছে। এদিন দুপুরে 22 মাইল এলাকায় গণবিশ্ববিদ্যালয়ের IQMC অডিটোরিয়ামে সাংবাদিক সমিতি এই সভার আয়োজন করে। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ নিয়ে সংবাদ ও গণমাধ্যম কর্মীরা মানুষের কাছে তথ্য পৌঁছে দিয়েছে, যার ফলে আন্দোলন আরও বেগবান হয়েছে। নানা হয়রানির পরও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের ভুল বস্তুনিষ্ঠ সমালোচনার সঙ্গে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পূর্ব প্রচলিত বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষার আয়োজন সহ ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি তাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌক্তিক ও 3 দফা দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা কমিটির যে সভা, সেখানে আমি ব্যক্তিগত উদ্যোগে এই কোটা বাতিল করার জন্য অনুরোধ জানাই। অর্থাৎ যারা দাবি করেছে, আমার নিজেরও দাবিটা, তারা জানতেন না যে আমি এর আগেই মিটিং এটা বাতিল করে দিয়েছি, এবং আমি মনে করি উপাচার্যের কোটা বলে কোনো কোটা থাকার কোনো যুক্তিই নেই। ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপের যৌক্তিক সংস্কার চান রাজধানীর ভূমি মালিকরা। সিডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। ভুক্তভোগী মালিকরা বলেন, ড্যাপ 2022 থেকে 2035 প্রণয়নের মাধ্যমে বৈষম্যমূলকভাবে সব সমস্যাকে পাশ কাটিয়ে শুধু সুউচ্চ ভবন নির্মাণকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সেখানে আগে 10 তলা ভবন নির্মাণ হতো, সেই জায়গায় মাত্র 5 তলা ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে। এতে ডেভেলপার কোম্পানিগুলো বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি জলাশয়, নদী ভরাট না করা ও রাজুকের হয়রানি বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন তারা। কয়টার বিল্ডিং হয়েছে? আমার মনে হয় অর্ধেক প্লট এখনো, যতগুলো বিল্ডিং হয়েছে, হ্যাঁ অনেক বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং, কিন্তু আমি মনে করি এরকম হাজার হাজার বিল্ডিং করার মতো জায়গা হতে পারে কারো একটু ছোট, কারো মাঝারি, কারো বড়। আমাদের যে আশা ছিল এখান থেকে আমরা কিছু শেষ জীবনে কিছু উপার্জন করব, সেই পথ যারা রুদ্ধ করতে চায়, আমরা তো সেখানে বসে থাকবো না। ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন 529 জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 596 জন। এবছর ডেঙ্গুতে 96,228 জন আক্রান্ত হলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 130 জন এবং উত্তর সিটি কর্পোরেশনে 98 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছেন আরও 136 জন। গত 24 ঘন্টায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন
ঢাকা বিভাগে 366 জন। গেল বছরগুলোতে শীতের প্রকোপে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত চলে এলেও এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা কমেনি। প্রতি বছরের ন্যায় এবারও 1 জানুয়ারিতে বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। খুলনায় বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নতুন বইয়ে বেশ কিছু সংস্কার ও সংযোজন হচ্ছে, যার মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হবে। উপদেষ্টা জানান, বাইরের একটি দেশকে বই ছাপানোর জন্য টেন্ডার দেওয়া হয়েছিল, যা বাতিল করা হয়েছে, ফলে নির্ধারিত সময়ে বই নিতে কিছুটা দেরি হচ্ছে। বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম এবং তারপরে জানেন যে বাইরের একটা দেশের কিছু বই মানে ছাপার কথা ছিল, ফলে সেগুলো আমাদের বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। সেই সব কারণে আমরা একটু পিছিয়ে আছি। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। খাদ্য ঘাটতি পূরণে ভারত সহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রাইস সাইলো নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন খাদ্য উপদেষ্টা। জানান, চলতি বছর বন্যায় পূর্বাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় খাদ্য ঘাটতির শঙ্কা আছে, সেজন্যই চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে চাল আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এজন্য 1.5 লাখ টন চাল আমদানির অনুমোদন আগে দেয়া আছে। তবে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তান থেকেও আমদানির কথা জানান আলিমা মজুমদার। এর আগে আশুগঞ্জ রাইস সাইলো নির্মাণ কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট করতে যাচ্ছি। আমরা একটা কন্ট্রাক্ট আমাদের ফাইনাল স্টেজে আছে, তাদের তরফ থেকে সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে, আমাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া আছে। মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে, সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিতে আছে। সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার সকালে নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন মেয়র। পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধনে অনিয়মে অভিযোগে সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে বের হন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় ফুটপাতে ময়লা জমে থাকা, মশক নিধন কার্যক্রমে গাফলতি সহ বেশ কিছু অভিযোগের সত্যতা পান মেয়র। তবে ভবিষ্যতে এরকম অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। পরে ওয়ার্ড অফিসের সচিব ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজে গাফলতির অভিযোগের প্রেক্ষিতে দেওয়ান বাজার ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা চেক করেন মেয়র। আজকে আমি বলে গেলাম, কোনো কমপ্লেইন এরপরে পেলে আপনার চাকরি নাও থাকতে পারে। এখানে স্থায়ী হয়েছেন মনে করছেন যে চাকরি থাকবে, এটা না। গাফিলতি পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই শহরকে ভালোবাসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে দলের বাইরেও যারা অনেক মতের, অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক জাতের লোক আছে, তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর চট্টগ্রাম শহর গড়ে তুলব। চট্টগ্রামে পাহাড়তলী ভোজ্য তেলের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় 2 ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। পাহাড়তলী ভোজ্য তেলের বাজারে অভিযানে টের পেয়ে অনেক দোকানদার গা ঢাকা দেন। পরে মহাপরিচালকের নির্দেশে বেশ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দিলে তারা আবার ফেরত আসে। দোকানিরা পরে বেশ কয়েকটি খুচরা দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা কর্মকর্তারা। বেশি দামে তেল বিক্রি, মূল্য তালিকা টাঙানো না টাঙানো, ক্রয় বিক্রয় রসিদের মধ্যে অসামঞ্জস্যতা থাকায় 2 দোকানিকে জরিমানা করা হয়েছে 40,000 টাকা। এ সময় বাজারে খোলা তেলের সংকট না থাকার পরও দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।
ইতালিগামী নিখোঁজ ২৪ যুবকের সন্ধান ও পাচারকারী চক্রের দালালদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর ও মাদারীপুরের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রোববার সকালে ঘণ্টা ব্যাপী শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নিখোঁজ ২৪ যুবকের পরিবারের সদস্যরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে এই পরিবারগুলোর সাথে প্রতারণা করা হয়। দীর্ঘ ৯ মাস পেরিয়ে গেলেও যুবকদের নেই কোনো সন্ধান। দ্রুত সময়ের মধ্যে পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সহ নিখোঁজ ওই ২৪ যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। নেত্রকোনায় পালিত হয়েছে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। রোববার সকালে নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠন। শহরের অঝোর রোডের উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে এই আয়োজন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় মানুষের অংশগ্রহণে কালো পতাকা উত্তোলন ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় নিহতদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। গত 2005 সনে 9 ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনের জন্য উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা হয়। এ হামলায় উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল, শেলি সহ অনেকে নিহত হন এবং আহত হয়েছিলেন 150 শতাধিক। হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তার নিয়ে 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার সকালে 10টার দিকে উপজেলার মোচাক এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। 4 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর লুটপাট ঘটে। স্থানীয়রা জানান, ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া 5 টাকা বেশি চাওয়ায় নিয়ে সাতপাড়িয়া, বহরুয়া, করিমপুর ও ভেড়াখাল গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সারা দেশের সব শ্রেণীর পাঠকদের বই পড়ার সুযোগ করে দিতে 28টি জেলার 393টি লাইব্রেরির পাঠকদের কাছে 1,20,000 বই পৌঁছে দিয়েছে বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরে ফেব্রুয়ারিতে আসন্ন অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে লেখক, পাঠক, দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করবে বিকাশের অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হবে এই উদ্যোগের সঙ্গে। মেধার বিকাশের ঠেকাইকে স্লোগানে পরিচালিত হবে এই বছর বই সংগ্রহ কার্যক্রম। গত 5 বছর ধরেই বই সংগ্রহ করে এই পর্যন্ত দেশের বিভিন্ন সুবিধা বঞ্চিত স্কুল ও বিভিন্ন ধরনের লাইব্রেরিতে মোট 2,67,000 বই বিতরণ করেছে বিকাশের এই উদ্যোগে বই সংগ্রহ বিতরণের এই আয়োজনে গত বছর থেকে যুক্ত হয়েছে প্রথম আলো ট্রাস্ট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার সহপরিবারে আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। রুশ গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি রাশিয়ার রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। এদিকে আসাদ সরকারের পতনের পর নতুন করে প্রতিশোধ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীরা। আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদুনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। এছাড়া সিরিয়ার বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করেছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি দায়িত্ব পালন করবেন। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর রোববার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়েছে সাধারণ মানুষ। এদিন ক্ষমতাচ্যুত পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ব্যবহৃত আসবাবপত্র লুট করে নিয়ে যেতে দেখা গেছে উল্লাসে মেতে ওঠা জনতাকে।
দীর্ঘ প্রতীক্ষার পর ফের খুলল প্যারিসে 1000 বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রাল। আগুনে ক্ষতিগ্রস্তের পর 5 বছরের পুনর্নির্মাণ শেষে জাঁকজমকপূর্ণ আয়োজনে চালু হয়েছে গির্জাটি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে বিখ্যাত এই গির্জার উদ্বোধনীতে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প, জিল বাইডেন, ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইলন মাস্ক সহ বিশ্ব নেতাদের অনেকে। 2019 সালের 15 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছিল ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। ছাদসহ ধসে পড়ায় অক্ষত ছিল না প্রায় কিছুই। এটি পুনর্নির্মাণে খরচ হয়েছে $90 কোটি। এবার নারীদের আইপিএল খ্যাত উইমেন্স প্রিমিয়ার লিগ নিলামের জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। গত আসরে নিলামে বাংলাদেশ থেকে ছিলেন মারফা আক্তার ও রাবিয়া খান। চলতি মাসের 15 তারিখ বেঙ্গালুরুতে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশন। তবে এতে 120 ক্রিকেটারকে চূড়ান্ত যাচাই বাছাই শেষে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 29 জন বিদেশি থাকলেও 8 জনের আন্তর্জাতিক অভিষেকও হয়নি। সংযুক্ত আরব আমিরাতে 2 জন, স্কটল্যান্ড আয়ারল্যান্ডের আছেন 1 জন। এই নিলামে বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে 5 জন। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ ভারতীয় রুপি, সর্বনিম্ন 10 লাখ। বাংলাদেশের সফরে থাকা আয়ারল্যান্ড ভারতীয় দলের ক্রিকেটার ওরালা প্রেন্ডারগাস্টের ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।